আচ্ছা, আপনি কি আমার ওখানে মুখ দিয়ে চেটে দিবেন? আমার খুব ভালো লাগবে। আমি তোমায় কোথায় মুখ দিয়ে চেটে দিব? কোথায় আবার? জানেন না কোথায়? ওখানটা ভালো করে জিভ দিয়ে চেটে চেটে দিবেন। না, আমি পারবো না কোথাও চেটে দিতে। আমার এসব একদম পছন্দ না। এমনি যদি হাত বুলিয়ে দিতে হয় সেটা পারবো, তবে আমি কোথাও চেটে দিতে পারবো না। কেন কেন? আমার ওটা চেটে দিলে কি হবে? আমিও তো ওই দিন আপনার ওটাকে পুরো মুখে নিয়ে চুষে চুষে খেয়েছি। আমার তো খারাপ লাগেনি। তোমার লাগেনি, কিন্তু আমার তো লেগেছে সোনা। বোঝার চেষ্টা করো। আমি এসব পছন্দ করি না। তাছাড়া তোমার ওখানে থাকা জীবাণু তো আমার মুখে চলে আসবে, তাই না? পরে তো আবার আমি একদম অসুস্থ হয়ে যাব। না, আপনার কিচ্ছু হবে না। আপনি একবার ট্রাই করে দেখুন না, মজা পাবেন খুব। আমি বলছি তো, আমার কথাটা শুনুন। উফ রুহি, আমায় এমন করে জোর করো না তো, প্লিজ। এই নোনতা নোনতা স্বাদ আমার মুখে লাগলে মানে আমার অদ্ভুত তো লাগবেই, তাই না? সেই সাথে একটা নেশা নেশা ভাব চলে আসবে। একটু বোঝার চেষ্টা করো। ও মা, তো আসুক না। আমার আপনার ওই চেটে দেওয়াটা ভীষণ ভালো লাগে। দিন না, একটু চেটে দিন। আর কত অপেক্ষা করাবেন? রাজ রুহিকে বারবার করে বুঝিয়ে বলছে রাজ কিছু চেটে দিতে চায় না। আর রাজের কাছে এটা ভীষণ অস্বস্তিকর। তাছাড়া এইসব চেটে খাওয়াতে অনেক রোগও হতে পারে। তাই রাজ চাইছে না রুহির কথা মতো চেটে দিতে। কিন্তু রুহি তো রাজের কোনো কথাই শুনছে না। রুহি বারবার করে রাজকে জোর করছে। রাজ এক পর্যায়ে খানিকটা বাধ্য হয়ে গিয়ে রুহিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ঠিক আছে, আমি তোমারটা চেটে দিব, তবে একটা শর্ত আছে আমার। কি শর্ত? তুমি যে শর্ত দিবে আমি সেটাই মানব। বলো না কি শর্ত? আমার খুব ইচ্ছে করছে, প্লিজ। হুম, আমার শর্তটা হলো, আমি তোমার ওখানে চকলেট দিয়ে তারপর চেটে দিব। মিষ্টি মিষ্টি লাগবে, মজা পাবো। কি সব বলছো? ওখানে কি চকলেট দিয়ে চেটে খাওয়া যায়? তুমি এমনিতেই চেটে দাও। এমনি চেটে দিলে কি মজা পাবে না নাকি? হুম, এমনি চেটে দিলে তো নোনতা নোনতা লাগবে। তুমি চকলেট দিয়ে চেটে দিতে দিবা কিনা সেটা বলো। আমি চকলেট ছাড়া চেটে দিতে পারবো না। উফ, তুমি আসলে একটা ফাজিল। দাও, চকলেট দিয়ে চেটে দাও। ভালো করে চেটে দিবে যাতে করে আমি মজা পাই। ঠিক আছে, তাই দিচ্ছি। ওয়েট, তোমার ওখানে আগে চকলেট মাখিয়ে নিই। চকলেট মাখিয়ে নিয়ে ভালো করে চেটে চেটে খাবো একদম। রাজ কথাটি শেষ করতে নিজের পকেট থেকে একটা চকলেট বের করে রুহির ওখানে ভালো করে লাগিয়ে নিল। রুহি রাজের এমন ছোট বাচ্চার মতো কাজ দেখে মুচকি হেসে উঠল। বিছানায় শুয়ে থেকে রুহি রাজের জিভের আদরের জন্য অপেক্ষা করতে লাগলো। রুহির এই অপেক্ষার প্রহর বেশিক্ষণ স্থায়ী হলো না। রাজ কিছু রাজ সম্পূর্ণ চকলেট লাগিয়ে নিয়ে রুহির ওখানটায় ভালো করে জিভ দিয়ে চেটে দিতে লাগল। রাজের ঠোঁটের চোষা আর জিভের আলিঙ্গন পেয়ে রুহি ভীষণ শান্তি পাচ্ছে। রুহি রাজের জিভের পরশ চোখ বন্ধ করে অনুভব করছে। ভীষণ রকম শান্তি পাচ্ছে রুহি এই আদরে। রাজ ভালো করে চেটে খেয়ে নিল। রুহির রাজের দিকে চোখ তুলে তাকাতেই হেসে ফেলল, কারণ রাজ একদম ছোট বাচ্চাদের মতো করে চেটে চুষে খাচ্ছে। রাজের খাওয়া শেষ হতেই রাজ রুহিকে উদ্দেশ্য করে বলল, কি এখন কেমন লাগছে? উফ, কি শান্তি লাগতেছে! বিশ্বাস করো, একদম মন ভরে খেতে পারছি। আমি তো প্রথমেই বলেছি তুমি চেটে খাও, মজা পাবে। কিন্তু তুমি তো আমার কথা শোনো না। আমি আর কি করব? উফ, এমনি কি তোমার এটা চুষি দিলে মজা পেতাম নাকি? চকলেট দিয়েছি বলেই তো মজা পাচ্ছি। ও মা, তাই নাকি? চকলেট ছাড়া বুঝি মজা পেতে না? একদম পেতাম না। হুম। তাই নাকি ফাজিল? দেখো কেমন করেছো চেটে চেটে। উফ, আমার হাতের আঙুল দুটো একদম সাদা হয়ে গেছে। রুহির কথাটা শুনে রাজ রুহির হাতটা নিজের সামনে নিয়ে নিল। রুহির হাতের দিকে তাকাতে রাজ চমকে উঠল। সত্যি তো রুহির হাতটা একদম সাদা হয়ে গেছে। রাজ বুঝতে পারছে না এমন করে চোষার কারণে কি এটা এমন করে সাদা হয়ে যেতে পারে। রাজ রুহির চোখের দিকে তাকাতেই দেখতে পায় রুহির চোখে মুখে খুশির ছাপ। রাজ রুহিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই, তুমি এরকম করে হাসতেছো কেন? আমি তোমার হাতের এমন অবস্থা করার পরও তুমি হাসতেছো। কোথায় তুমি আমাকে বকবে তা না করে তুমি হেসেই চলেছো। তো কি করব? তোমার এমন পাগলামি দেখতে যে আমার ভীষণ ভালো লাগে। ভালো লাগে বললেই হলো? তোমার হাতে শেক লেগে গেছে, তাই তো তুমি আমায় চুষে দিতে বললে। এখন আমি চুষে এমন করে ফেলেছি। সত্যি, আমার কাছে খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। এই পাগল, খারাপ লাগার কি আছে? তুমি আদর করে দিয়েছো বলেই তো আমার
আঙুলে এখন জ্বালা করছে না। সোরা কমেছে? হ্যাঁ, সত্যি কমেছে পাজিটা। এখন যাও, তুমি তোমার কাজ করে নাও, আর আমিও আমার কাজ করে নিচ্ছি। হোয়াট? এখন আবার তোমার কি কাজ? এই পোড়া হাত নিয়ে আবার কি কাজ করবে তুমি? ও মা, আমার কি কাজের শেষ আছে নাকি? আমার হাজারটা কাজ পড়ে আছে। তুমি আমায় নিয়ে তো ভেবো না, আমি ঠিক আছি। তুমি ঠিক থাকলে তো তোমায় এখন রুম থেকে যেতে দেওয়া চলবে না। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, সেটাকে সফল করতে হবে। মানে? এই, তুমি আমায় যেতে দিবে না কেন? আর তোমার মাথায় এখন আবার কি বুদ্ধি আসলো? আমায় একটু খুলে বলো। খুলে তো বলবোই, তার আগে আমায় দরজাটা বন্ধ করতে হবে। ও মা, দরজা কেন বন্ধ করতে হবে? এই রাজ, তোমার মাথায় আসলে কি চলছে? আমায় একটু বলে যাও। তোমায় বলবো কেন? হ্যাঁ, আগে কাজটা করতে তো দাও, তারপর তোমায় বলছি। রাজ কথাটা বলতেই দরজার দিকে এগিয়ে যায়। রুহি রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি বুঝতে পারছে না রাজের মাথায় কি চলছে। রাজ দরজাটা বন্ধ করে দিয়ে সোজা চলে আসে রুহির কাছে। রুহির কাছে এসে রাজ রুহির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রাজের হাসিটা দেখে রুহি ব্রু কুচকে রাজকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, এমন করে হাসছো কেন? আর তুমি দরজাটা কেন বন্ধ করেছো? তোমায় বললাম তো আমার কাজ আছে, আমি বাহিরে যাব। আমি তোমায় বাইরে যেতে দিব না তো। তুমি বাইরে গিয়ে কি করবে? হ্যাঁ, জানো না আমি সব সময় তোমায় নিজের কাছে বন্দি করে রাখতে চাই। এই, একদম দুষ্টুমি করবে না। তুমি কিন্তু অনেক ফাজিল হয়ে গেছো। তোমার মাইর দিতে হবে, বুঝলে? জি, বুঝেছি। আর তোমার মায়ের খেতে আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। দাও, মায়ের দাও আমাকে। উফ রাজ, তুমি আমায় এত জ্বালাও কেন? যাও না, সরো, আমি বাহিরে যাব। হুম, আমি তোমায় কোথাও যেতে দিব না। এখন আমি আদর করব, আর তুমি এখন আমায় আদর করবে, বুঝছো? একদম অনেক আদর, সবকিছু একদম চুষে চুষে খাবো। রুহি কি চুষে খাবে? এই ফাজিল, ফাজলামি করো না আমার সাথে। আমার কাজ পড়ে আছে, এখান থেকে যাও। আমি যত চাই তোমার কাছে থাকতে, তোমায় আদর করতে, ভালোবাসা দিতে, তুমি তত বেশি করে চাও আমি যেন তোমার কাছ থেকে দূরে দূরে থাকি। এটা কি আদৌ উচিত? তুমি বলো। জি, এইটাই উচিত কাজ। আপনি দিন দিন পাজি হয়ে উঠেছেন। এখন কি করে ফেলেন নিজেও জানেন না, কখন কি করে ফেলেন নিজেও জানেন না। আর আমায় তো পাগল করেই ফেলেছেন। আপনার থেকে আমায় সাবধানে দূরে দূরে সরে সরে থাকতে হবে, তা না হলে আপনি... তা না হলে কি? আমার থেকে তুমি দূরে সরে যাবে? সেটা কি সম্ভব? আমি তো তোমায় দূরে সরে যেতে দিবই না। নিজের বাহু ডোরে শক্ত করে বেঁধে রাখবো। একটু পরে আম্মু এসে চিৎকার চেঁচামেচি করে বলবে কাজ শেষ হয়েছে কিনা। তখন কি হবে? তখন কিছুই হবে না। আর না এখন এখানে কেউ আসবে। তুমি আমায় আদর করতে না দিলে আমি কিন্তু এখন তোমাকে জোর করব। সরি, আমায় জোর করেও খুব একটা লাভ হবে না, কারণ আমি খুব ভালো করেই আপনার থেকে পালাতে জানি সোনা বর আমার। আপনি থাকেন, আমি গেলাম। রুহি কথাটা বলতেই বিছানা থেকে উঠে পড়ে। রাজ রুহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে রুহিকে চোখ দিয়ে গিলে খাবে সে। রাজের এমন চাহনি দেখেও রুহির বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, কারণ রাজের এমন কাজ সব সময় রুহি দেখে আসছে। কোনো কথাবার্তা নেই। যখন তখন রাজ এইসব আদর আদর করে বায়না করতে থাকে। রুহি এইসব দেখে দেখে প্রায় বিরক্ত। রুহি রাজের পাশ দিয়ে চলে যেতে নিতেই রাজ রুহিকে খানিকটা অবাক করে দিয়ে দুম করে রুহির হাতটা ধরে ফেলল। রুহির হাতটা ধরে ফেলে রাজ রুহিকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকের উপর নিয়ে এলো। রুহি রাজের হ্যাচকা টানের টাল সামলাতে না পেরে রাজের বুকের উপর হকচকিয়ে চলে যায়। রুহি রাজের বুকের উপর চলে আসতে রাজ রুহিকে নিজের বাহুতে বন্দি করে ফেলে। রাজের এমন কাজে রুহি প্রশ্নসূচক কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো? তুমি আমার সাথে আবারও ফাজলামি করা শুরু করে দিয়েছো। যাও, আমার কাজ আছে, ছাড়ো আমায়। তোমার হাতে শেক লেগেছে, এখন তোমায় কোথাও যাওয়া লাগবে না। তুমি আমার বুকে আদর খেয়ে খেয়ে রেস্ট করবে। আমি এখন রেস্ট করলে দুপুরে খাবে কি? আর আমার হাতে বেশি কিছু হয়নি যে আমি কিছু করতে পারবো না। আমি সব কিছু করতে পারবো। আমার মাথাটা খারাপ করো না তো। কিচ্ছু করতে পারবে না। যতক্ষণ আমি আছি ততক্ষণ কোথাও যেতে পারবে না তুমি। উফ, আমায় ঠোঁটে স্বাদ নিতে দাও না সোনা, প্লিজ। রাজ রুহির সাথে ফাজলামি করছে, রুহিও রাজের সাথে একটু দুষ্টুমি করছে। রাজ রুহির দুষ্টুমির মুহূর্তটা বেশি সময় স্থায়ী হলো না, কারণ রাজের রুমের সামনে রাজের মা এসে দরজায় নক করলো।
রাজ রুহিকে নিজের বুকের উপর থেকে সরিয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিতেই রাজ দেখতে পেল তার আম্মু দাঁড়িয়ে আছে। রাজ নিজের আম্মুকে রুমের সামনে দেখে বলে উঠল, কি হলো আম্মু? তুমি কেন আসতে গেলে কষ্ট করে? আমায় ডেকে দিলেই তো হতো, আমি তো চলে যেতাম। সেটাই তো জানি, কিন্তু বৌমা কোথায়? রুহি তো রুমে আছে আম্মু, কিন্তু কেন? বৌমাকে এগিয়ে আসতে বলছি। কেন? রাজ তার আম্মুর কথাটার মানে বুঝলো না। হঠাৎ করে তার আম্মু এতটা গম্ভীরভাবে কথা বলছে কেন? রাজ রুহির থেকে দেওয়ার আগেই রুহি দরজার সামনে হাজির। আম্মুকে উদ্দেশ্য করে রুহি বলল, জি আম্মু বলুন। কি বলবো, দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনো রান্না শেষ হয়নি আর তুমি কিনা রুমে এসে বসে আছো? না আম্মু, আসলে আমি একটা জিনিস নিতেই আসলাম, তাই আর কি লেট হয়েছে। হোয়াট? তোমার আবার রুমে কি কাজ? আর জিনিস দিয়ে তো সাথে সাথে চলে যেতে পারতে নাকি? রাজের আম্মুর কথাটা শুনে রুহি কোনো শব্দ করলো না। শ্বশুরবাড়িটা সবার কাছে প্রিয় হয় না, আবার সকলের কাছে অপ্রিয় হয় না। রাজ রুহিকে চুপসে যেতে দেখে রুহিকে সরিয়ে দিয়ে রাজ নিজের মায়ের উদ্দেশ্যে বলল, আসলে আম্মু, ওর হাতে একটু শেক লেগে গেছে বুঝছো, তাই ও মেডিসিনের জন্য এসেছিল। রাজের কথাটা শুনে রাজের মা চমকে যায়। উনি রুহির দিকে এগিয়ে এসে রুহির হাত ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল, কোথায় কোথায়? একটু সাবধানে কাজ করবে তো নাকি? আমি বুঝতে পারি না তুমি এত কেয়ারলেস কেন। জ্বালা করছে? না আম্মু, জ্বালা করছে না, একটু পর ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করিয়েন না। আমি এখনই যাচ্ছি রান্না করে নিয়ে আসতে। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে, আমি দেখছি। আর শোনো, রাজ রুহির খেয়াল রাখবে। আচ্ছা আম্মু। রাজের আম্মু তাদের সামনে থেকে চলে যেতে রাজ দরজাটা আলতো করে চাপিয়ে দিয়ে দুম করে রুহির কোমর ধরে রুহিকে দেওয়ালের সাথে চেপে ধরে মৃদু কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে রাজ বলে উঠল, কি ব্যাপার? আমার থেকে সবসময় এমন করে তুমি পালিয়ে যাও কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? আমার কি সমস্যা হবে? সমস্যা তো তুমি নিজেই করেছো। আমি তো শান্ত হয়ে নিজের কাজ করছি, নিজের মতো সব করছি। তুমি নিজেই তো কোথা থেকে এসে হাইপার হয়ে উঠেছো। আমি আবার আমি তো একদম নর্মাল আছি। তুমি আমায় আদর করতে দাও না দেখেই তো আমি রাগ করি, আর আমি কষ্ট পাই। ও মা, তাই? আমি তোমায় আদর করতে দেই না দেখে তুমি রাগ করে ফেলেছো? হুম, তাই করেছি। এখন একটু আদর করে দিতে দাও না সোনা, প্লিজ। উফ রাজ, তুমি আসলে একটা ফাজিল। জাস্ট চুমু খাবে, আর কিছু না। রুহির কথাটা শেষ হবার পূর্বে রাজ দুম করে রুহির কোমরে ধরে রুহির ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিয়ে নিজের ঠোঁটের ভাঁজে রুহির ঠোঁটজোড়া নিয়ে নিল। পরম আবেশে রাজ রুহির ঠোঁটজোড়ার উপর ভালোবাসার পরশ এসে দিতে লাগল। রুহি রাজের ঠোঁটের পরশে প্রবলভাবে শিহরিত হলো। সারা শরীর যেন রুহির কেঁপে কেঁপে উঠছে। রাজ রুহির ঠোঁটের উপর আর গভীরভাবে চুমু খেতেই রুহি প্রবলভাবে কেঁপে কেঁপে উঠল। রাজ রুহির এমন কম্পিত শরীর দেখে যেন আরো বেশি উন্মাদ হয়ে যায়। রুহির ঠোঁটে চুমু খাওয়ার পর রাজ রুহির ঘাড়ে গলায়ও চুমু খায়। রাজ রুহিকে চুমু খেতে খেতে পাগল করে যাচ্ছে। ওইদিকে নিজের স্বামীর এমন দুষ্টু মিষ্টি আদর খেতে যেন ভীষণ ভালো লাগছে রুহির। রাজ রুহিকে বিছানার দিকে নিয়ে যেতে নিতেই রুহি রাজকে উদ্দেশ্য করে বলল, এই রাজ, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ও মা, কোথায় আবার? আমাদের বিছানায়। ওখানে গিয়ে তোমায় আদর করতে হবে তো নাকি? ওফ, তুমি আমায় এখন বিছানায় নিয়ে গিয়ে আদর করবে? ঠিক আছে, চলো বিছানায় যাই। তবে আগে তুমি যাও, তারপর আমি আসছি। উফ, এমন না করে যদি তোমায় সাথে করে নিয়ে যাই, তবে কি সেটা ভালো হয় না? একটুও ভালো হয় না, অনেক খারাপ হয়। আমার কথা তুমি শুনবে কিনা সেটা বলো। আচ্ছা, ঠিক আছে, শুনলাম। চলো, এসো আমার পেছন পেছন। রাজ সরল মনে রুহিকে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। বিছানার দিকে এসে রাজ রুহির জন্য পেছন ফিরে তাকাতেই রাজ চমকে উঠল, কারণ রুহি তার সাথে বিছানা অবধি আসেনি। রাজ দরজার দিকে তাকাতেই দেখতে পায় রুহি দরজার দিকে আছে আর রাজের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। রাজ রুহিকে হাসতে দেখে আপন মনে বলে উঠল, তবে কি রুহি আমায় ধোঁকা দিল? রাজ রুহির দিকে এগিয়ে আসতেই রুহি পালিয়ে যায়। ভালোবাসার এমন খুনসুটিগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে। ভালোবাসা সব সময় ভালোবাসায় থাকুক। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের পাশেই থাকবেন। ধন্যবাদ সব।
ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। আহ, আরে আস্তে আস্তে করো। উফ, খাটটাকে ভেঙে ফেলবে নাকি? আমি তো আস্তে আস্তেই করছি, খাট কেমন করে ভাঙবে? উফ, এটাকে আস্তে আস্তে করা বলে? যেভাবে ধাক্কা দিচ্ছ মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। একটু আস্তে করো না প্লিজ। আস্তে করলে কি হবে নাকি? আমি আস্তে আস্তে করব না, আরো জোরে জোরে করব। আরো জোরে জোরে করলে এই খাট ভেঙে যাবে। পরে মানুষ এটা জানতে পারলে হাসবে আমাদের নিয়ে। বুঝলাম না যে এখানে হাসির কি আছে। আমরা তো খাট ভেঙে কোনো পাপ করছি না, তাই না? উফ, তোমায় কে বোঝাবে? আল্লাহ, তুমি কিছুই বুঝতে চাও না। সব সময় উল্টাপাল্টা কথা বলবেই বলবে। বাসর রাতে খাট ভাঙা কথাটি শুনতেই কেমন যেন লাগছে না? কি আর করব, সব আমার কপাল। আমি তো আর রোহান কথাটা শেষ করার পূর্বেই রোহান আর রুমি খাট ভেঙে নিচে পড়ে যায়। বাসর রাতে এমন করে খাট ভেঙে যাওয়াটা সত্যিই ভীষণ অদ্ভুত। খাট ভেঙে রুমি আর রোহান মাটিতে পড়ে যেতেই রুমি কোমর ধরে কোকিয়ে উঠল ব্যথায়। রুহি ব্যথায় কোকিয়ে উঠে রোহানকে উদ্দেশ্য করে ব্যথিত কণ্ঠে বলতে লাগলো, এই সব কিছুর জন্য তুমি দায়ী। আমি আগেই বলেছিলাম খাটটা খুব বেশি শব্দ করছে, একটু আস্তে আস্তে করো। আমার কথা শোনো না দেখে। উফ। আরে ধুর, আমি কি জানতাম নাকি যে এমনটা হবে? আমি তো আস্তে আস্তেই নাড়ছিলাম। ও মা গো, আমার কোমরটা বোধহয় গেল গো। একটা ষাঁড়ের সাথে বিয়ে হয়েছে গো। আল্লাহ, উফ, আমার সাধের কোমর। উফ রুহি, তুমি এমন করে শব্দ করো না তো। বাইরের লোকজন শুনতে পেয়ে এখানে চলে আসবে। আমার মান সম্মান নষ্ট করতে চাও নাকি তুমি? এমন সব কাজ করে আবার মান সম্মানের বড়াই করছো? তোমার কি একটু লজ্জা বলতে কিছু নেই? ওমা, আমি কি জামা কাপড় ছাড়া আছি নাকি যে আমার লজ্জা করবে? উফ, অসহ্যকর একটা লোক বাবা। আমি মরে যাচ্ছি আমার জ্বালায়, আর উনি মজা নিচ্ছে। শোনো, ব্যথা কিন্তু তুমি একা পাওনি, আমিও পেয়েছি। আর তোমার তো সুখ লেগেছে, আমার শুধু কষ্ট হচ্ছে। রাহাতের কথাতে রুহি রাহাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। রুহি খাট ভেঙে পড়ে যেতেই কোমরে ভীষণ ব্যথা পেয়েছে। রাহাত কথাটা বলতে বলতে উঠে পড়ার চেষ্টা করতেই দরজায় কেউ একজন নক করলো। রাহাত দরজায় নক করার শব্দ পেতেই চমকে উঠল। কারণ এত রাতে তো কেউ কেন রাহাতের রুমের দরজায় নক করবে? তাছাড়া আজ তো রুহি আর রাহাতের বাসর। বাসর রাতে কেউ কি এত রাতে নবদম্পতির রুমে আসে? রাহাত দাঁড়িয়ে পড়তেই আবারও দরজায় শব্দ হলো। রাহাত এবার রুহিকে বসা থেকে টেনে তুলে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলে দিতেই রাহাত আর রুহি চমকে উঠল। দরজা খুলে দিতেই রাহাতের সামনে চলে আসলো রাহাতের দুলাভাই আর ছোট কয়েকটা শালি। রাহাত এত লোকজন তার রুমের সামনে দেখে খানিকটা হকচকিয়ে গেল। রাহাত কৌতূহলী হয়ে তার দুলাভাইয়ের দিকে তাকাতেই তার দুলাভাই দরজার সামনে থেকে রাহাতকে ঠেলে রুমের ভেতরে ঢুকে পড়ল। রুমে ঢুকে রাহাতের দুলাভাই খাট ভাঙা দেখে রাহাতকে উদ্দেশ্য করে লজ্জা মাখা হাসি দিয়ে বলে উঠল, কিরে শালা, কি করছিস সেগুলো? মেয়েটা তো তোর সারা জীবনের সম্পদ, ওকে নিয়ে একটু আস্তে ধীরে করলে কি এমন হতো? আরে ভাই, আমি কি করেছি? আমি তো কিছুই করি নাই। এই খাটটা পুরাতন ছিল হয়তো, তাই ভেঙে গেছে। খাট পুরাতন ছিল না, তোর শক্তি আগের থেকে কয়েক গুণ বেড়ে গেছিল, তাই তো ভেঙে গেছে। আহারে, এই খাটের জন্য আমার কত কষ্ট হচ্ছে খুব। এমন শক্তি আমায় এর আগে দেখায়নি কেউ। দুলা ভাই, তুমি সব কি ধরনের কথা বলছো? হ্যাঁ, মনে হচ্ছে আমি ধাক্কা দিয়ে দিয়ে খাটটাকে একদম ভেঙে ফেলেছি। উমা, তুই ধাক্কা না দিলে খাট কেমন করে ভাঙলো? তুই কি বলতে চাইছিস এই কাজটা রুহি করেছে? কি রুহি তুমি করেছো নাকি? দুলাভাইয়ের কথায় রুহি মাথা নিচু করে না সূচক মাথা নাড়ালো। রাহাত এবার চরম বিরক্ত হয়ে যাচ্ছে। রাহাতের দুলাভাই এসব কি ধরনের কথা বলছে? আর রাহাতের এই ছোট ছোট শালিগুলো কিছু না বুঝেই খিলখিল করে হাসছে। রাহাত তার দুলাভাইকে উদ্দেশ্য করে খানিকটা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, দুলা ভাই, আপনার কথা কি শেষ হয়েছে? রাত তো অনেক হয়েছে, তাই না? আপনি এখন এখান থেকে আসতে পারেন। ওমা, তুই আবার রেগে গেলি কেন? নিজেই তো কাণ্ড ঘটিয়েছিস, এখন আবার নিজেই লজ্জা পাইছিস? কাজটা করার আগে মনে ছিল না? ভাইয়া, ভাইয়া, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। খুব বেশি তো হয়েছেই, তা না হলে কি এমন করে করতেছিস নাকি? আল্লাহ, আমি জীবনেও এমন ছেলে দেখিনি। রাহাত ভেরি ব্যাড। দুলাভাইয়ের কথাটা শেষ হতেই রাহাতের রুমে রাহাতের বাবা মা আর বোন চলে আসে। তারা
বাসর ঘরে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে এখানে এসেছে। রাহাতের বাবা মা রাহাতের রুমে আসতেই যেন চমকে উঠল। খাট ভাঙা দেখে রাহাতের মা বাবা রাহাতকে উদ্দেশ্য করে বলে উঠল, কি রে রাহাত, এই খাট কি করে ভেঙে গেল? কি হয়েছে? না মা, আসলে আহা আম্মা, আপনি এসব বুঝতে পারবেন না, পুরাতন খাট তো, তাই আর কি। আপনি আর আব্বা এখন যান, আমরা ঠিক করেছি সব। রাহাতের দুলাভাই যেন রাহাতের ইজ্জত মারতে উঠে পড়ে লেগেছে। তাই তো এসব উল্টাপাল্টা কথা বলে তাকে লজ্জা দিচ্ছে। রাহাতের দুলাভাইয়ের কথা শুনে রাহাতের মা বাবা কিছু একটা আঁচ করতে পেয়ে লজ্জা পেয়ে দ্রুত চলে যায় রাহাতের রুম থেকে। রাহাতের বাবা মা চলে যেতেই রাহাতের বোন রাহাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে রাহাত, এইসব কি? কেমন করে হলো? আমি আর কি বলবো, তোর জামাইকে জিজ্ঞেস কর। আমার মান সম্মান খেতে একদম উঠে পড়ে লেগে গেছেন উনি। উফ, আসিফ, তুমি আবারও আমার ভাইটার পেছনে লেগেছো। আমি বুঝি না তুমি সব সময় আমার এই ছোট্ট ভাইটাকে কেন জ্বালাও। কে আমার? আমার ছোট ভাই রাহাত। আর কার কথা বলবো আমি? আসছে ছোট বলতে, নতুন বউয়ের সাথে কি করেছে জানো? খাটটা ভেঙে ছেড়েছে। সি সি, কি অসভ্য ছেলে রে বাবা। রাত্রি তার স্বামীর কথা শুনে রাহাতের দিকে দৃষ্টিপাত করতেই রাহাত নিচে মাথাটা করে ফেলল। রাত্রি বুঝতে পারল কিছু একটা হয়েছে, আর রাহাত এইসব কিছুর জন্য ভীষণ লজ্জা পাচ্ছে। রাত্রি রাহাতকে এমন করে লজ্জা পেতে দেখে আসিফকে উদ্দেশ্য করে বলল, শোনো, আমার ভাইটাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। ওরা ছোট তাই বুঝতে পারেনি। এখন চলো এখান থেকে, নাকি এখানেই বসে বসে ওদের পাহারা দেবে? নাও, আমি কি করলাম? তুমি আমার উপর অযথা ঝাড়ি দাও। আহ, চলো না রুমে, তুমি না বড্ড বেশি কথা বলো। রাহাতের বোন রাত্রি কথাগুলো বলে রাহাতের দুলাভাই আসিফকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাহাত দরজাটা বন্ধ করে দিতে এগিয়ে যেতেই রাহাতকে উদ্দেশ্য করে তার দুলাভাই বলতে লাগলো, পুরো জীবনটা পরে আছে, মেয়েটা তো আর পালিয়ে যাচ্ছে না। একটু আস্তে ধীরে কর ভাই আমার, আসছি। রাহাতের দুলাভাইয়ের কথাটা শুনে রুহি খিলখিল করে হেসে ফেলল। রাহাত দরজাটা বন্ধ করে দিয়ে রুহির দিকে তাকিয়ে ব্রু কুচকে রুহিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো, তুমি এমন করে হাসছো কেন? তো হাসবো নাকি কাঁদবো? দেখলে তো তোমার কাজের জন্য সবাই তোমাকে লজ্জা দিল। ও তাই না? মানে আমায় লজ্জা দিয়েছে বলে তুমি হাসছো? তা বলছি কি, লজ্জা কি শুধুমাত্র আমায় একাই দেওয়া হয়েছে? তুমি বুঝি পাওনি? আমিও তো পেয়েছি, তবে আমারটা কম, তোমারটা বেশি। এখানে কম বেশির কথা হচ্ছে না। আমি বুঝতে পারছি না এই খাটটা কেন এমন করে ভেঙে গেল, আর সবাই আমাকে কিসের জন্য মানে এতগুলা কথা শোনালো, বুঝতেই পারলাম না আমি কিছু। খাট ভেঙেছে তো তোমার জন্যই, তুমি বেশি ধাক্কাধাক্কি করেছো বলেই খাট ভেঙে গেছে। আর সবাই হাসছে, তার পেছনে তো একটা কারণ আছেই। কি কারণ? আর আমি কখন ধাক্কাধাক্কি করলাম? একটু কি ধরে চড়ে বসতেও পারবো না নাকি? কারণটা বোঝার মতো বয়স না হতেই বিয়ে করেছো নাকি? কারণ তো ওইটাই। রুহি কথাটা বলতে একটা দুষ্টু হাসি দিল। রুহির ঠোঁটের কোণে এই দুষ্টু হাসি দেখে রাহাতের মনের মধ্যে একটা শিহরণ খেলে গেল। রাহাত বুঝতে পারলো আসলে ঘটনাটা কি আর কেন সবাই এটা নিয়ে হাসছে। তবে রাহাত তো ওসব কিছুই করেনি, শুধুমাত্র রুহির সাথে গল্প করছিল। তার মধ্যেই খাটটা ভেঙে পড়ে যায়। রাহাত রুহির হাসি দেখে আর কিচ্ছু বলল না, চুপ করে সোজা খাটের দিকে চলে যায়। খাটের দিকে এসে রাহাত ভালো করে খাটের চারদিকে চোখ বুলিয়ে নিল। রাহাত দেখতে পেল খাটের একটা পায়া ঠিক জায়গায় বসেনি, আর দুটো নাট খোলা ছিল, যেই কারণেই একটু নাড়া দিতেই নাট খুলে গেল আর তারা পড়ে গেল। রাহাতকে খাটের দিকে তাকিয়ে থাকতে দেখে রুহি প্রশ্নসূচক কণ্ঠে রাহাতকে উদ্দেশ্য করে বলল, এ কি, তুমি খাটের দিকে এমন করে তাকিয়ে আছো কেন? খাটের মধ্যে কি খুঁজতেছো? তেমন কিছু না, সবাই যেটা ভেবেছে সেটা সত্যি করার প্রচেষ্টা করার প্ল্যান করছি। মানে, এই কি সব কথা বলছো? আমি তো তোমার কথার মানেটাই বুঝতে পারছি না। মানে না বোঝার মতো বয়স না হতেই বিয়ে করেছো? মানেটা তো আমি তোমায় আদর করে করে বোঝাবো শোনা। এই, একদম বাজে কাজ করার চেষ্টা করো না, আমি কিন্তু বারণ করেছি। এইসব আমি করতে পারবো না। শুভ সূচনা যখন হয়ে গেছে তখন আর বাধা কিসের? ওয়েট, আগে খাটটা তো ঠিক করে নেই। রাহাত কথাটা বলতেই খাট মেরামত করতে শুরু করলো। রাহাত খাট মেরামত করতে করতে ঘেমে ভিজে গেছে। রুহি রাহাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের ভালোবাসার মানুষটির প্রতি যেন রুহি একটু বেশিই টান অনুভব হচ্ছে হৃদয়ে।
রাহাত আর রুহির বিয়েটা পারিবারিকভাবে হলেও অনেক ঝামেলা পোহাতে হয় তাদের। প্রথমত বিয়ের সব কথা পাকা হবার পরেও তাদের বিয়ে নিয়ে সময় ক্ষেপণ হতে শুরু করে। বিয়ের কথা পাকা হবার পরেও প্রায় 7-8 মাস তারা এমনই থাকলো, কারণ তাদের বিয়ে হচ্ছে না। রাহাত রুহির সাথে প্রায় প্রতিদিনই দেখা করত, কথা বলতো, তবে তাতে কি আর শান্তি হয়? রাহাত রুহির আদর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু বিয়ের আগে তো আর কিছু করা যায় না। অনেক অপেক্ষার পর রাহাত রুহিকে অবশেষে নিজের করে পায়। আর এই তো এতদিনের মাঝেই রুহি আর রাহাতের মধ্যে ভালো বন্ধুত্ব ও বোঝাপড়ার একটা সুযোগ তৈরি হয়। রুহি রাহাতের সাথে অতীতের কিছু কথা নিয়ে ভাবছে। ভাবনার মাঝে রুহি এতটাই মগ্ন যে কখন রাহাত সব কাজ শেষ করেছে সেটা খেয়ালও করতে পারেনি। রাহাত রুহির বাহুতে আলতো করে স্পর্শ করে রুহিকে মৃদু ধাক্কা দিতেই রুহির ঘোর কাটে। রুহি রাহাতের দিকে হকচকিয়ে তাকাতেই রাহাত রুহিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো? কোন ধ্যানে পড়েছিলে তুমি? এতক্ষণ ধরে ডাকছি, কথা কি কানে যায় না? সরি, আমি একটু... ওমা, তুমি খাট্টিকো করে ফেলেছ। কেমন করে করলে এটা ঠিক? কেমন করে আবার? আমি সবকিছু ঠিক করতে পারি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছি না কেমন করে এটা ঠিক করলে। একদম আগের মতোই দেখা যাচ্ছে। খুশি হয়ে লাভ নেই, এই খাট আবারও ভাঙবে, আর সেটা তোমায় আদর করতে নিয়ে। মানে এই ফাজলামি করো আমার সাথে? একদম আমার কাছে আসার চেষ্টাও করবে না। ও মা, আমি তোমার কাছে না গেলে কি করে হবে বলো? আজ আমাদের বাসর রাত, আর এই রাতে তোমার কাছে যাব না, তার কি করে হয় বলো? তোমার কাছে না গেলে আমি আর কার কাছে যাব? সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে আসতে পারবে না, এই আমি বলে দিচ্ছি। তোমার এসব কথা শুনতে আমি বাধ্য না। এতটা বছর ধরে, এতটা যুগ ধরে আমি শুধুমাত্র এই দিনটার জন্য অপেক্ষা করেছি, আর আজ সেই দিনটা হাতে পেয়েও আমি ছেড়ে দিব, এমনটা আমি হতে দিতে পারি না। না, আমার কাছে আসবে না যখন বলেছি তখন আসবে না। আমি কিন্তু সত্যি সত্যিই কান্না করব এখন। ও মা, সে কি কথা? তুমি হঠাৎ করে কান্না করবে কেন? কারণ আমি শুনেছি এসব করলে নাকি ব্যথা পেতে হয়। আমি ব্যথা পাবো খুব, তাই আমি করব না। এমন সব বোকামার্কা কথা তোমায় কে বলেছে? হ্যাঁ, এসব করলে ব্যথা তো পাবেই না, বরং অনেক সুখ পাবে, বুঝছো? না, তুমি আমায় মিথ্যা কথা বলছো। আমি এসব করব না কিছু। ওকে, করিও না, আমি করছি, তুমি শুধু দেখে যাও। রাহাত কথাটা বলতেই রুহির দিকে এগিয়ে গিয়ে শক্ত করে রুহিকে নিজের বুকে জড়িয়ে নিল। এত শক্ত করে জড়িয়ে চেপে ধরেছে যে রুহি আর নড়তে পারছে না। রাহাত রুহিকে নিজের বুকে নিয়ে খুব শান্তি পাচ্ছে। রাহাতের এমন পাগলামিতে রুহিও মনে মনে ভীষণ সুখ পাচ্ছে। রাহাত রুহির ঘাড়ে গলায় আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিতেই রুহি ভীষণ রকম কেঁপে উঠল। রুহির সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। রাহাত রুহির এই কম্পিত শরীরের ছোঁয়া পেতেই আরো ব্যাকুল হয়ে যায়। রাহাত রুহির ঠোঁটের নিচে আলতো করে নিজের নাকটা ছুঁয়ে দিয়ে রুহিকে উদ্দেশ্য করে মৃদু নেশালো কণ্ঠে বলতে লাগলো, তোমার এই মিষ্টি মধুর ঠোঁটের স্বাদ আমি একবার নয়, আমি বারবার, 1000 বার গ্রহণ করতে চাই। তুমিও কি আমার মতোই চাও? আজ আমাদের পূর্ণতার রাত। এই রাতে আমরা একে অপরের মাঝে মিশে যাব না তো কবে মিশবো বলো? তবে কেন আমায় নিজের কাছ থেকে দূরে রেখেছো? আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরো, আমি আদর করে পাগল হয়ে যেতে চাই। রাহাত কথাটা বলতেই রুহির ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়ার মাঝে ডুবিয়ে নিয়ে পাগলের মতো করে রুহির ঠোঁটে চুমু খেতে লাগলো। রাহাতের এমন পাগলামি করা কাজ দেখে রুহি যেন পাগল হয়ে উঠল। 1 মিনিটের মধ্যেই রুহি ও রাহাতের সাথে সমানভাবে তাল মিলিয়ে যেতে লাগলো। দুজন দুজনকে পাগলের মতো করে চুমু খেয়ে চলেছে। রাহাত আরো গভীর থেকে গভীরতর ভাবে রুহির ঠোঁটের মধুর স্বাদ নিতে লাগলো। রাহাতের ঠোঁটের উন্মাদনা যেন রুহির সারা শরীরে বয়ে গেল। রুহি ও রাহাতের সাথে পাগল হয়ে উঠল। দুজনের মাঝে এক পবিত্র ভালোবাসার নেশা ভর করেছে আজ। আরও কিছু সময় চুমু খাওয়ার পর রাহাত রুহির ঠোঁটজোড়া ছেড়ে দিল। রাহাত রুহির ঠোঁটজোড়া ছেড়ে দিতেই রুহি প্রশ্নসূচক দৃষ্টিতে রাহাতের দিকে তাকাতেই রাহাত বলে উঠল, শুধু কি চুমু খেলেই হবে? আর কিছু করতে হবে না বুঝি? আর কি করবে? চুমুতেই তো অনেক আদর ছিল, আর কিছু করতে হবে না। আচ্ছা তাই, আমার তো আরো আদর চাই সোনা। এখন বলো, এখানেই করবো নাকি বিছানায় নিয়ে? উফ, বিছানায় গেলে তো আবার ভেঙে যাবে। এবার ভাঙার জন্যই করব। রাহাত রুহিকে নিজের কোলে তুলে নিয়ে চলে যায় বিছানায়। রুহিকে বিছানায় শুইয়ে দিয়ে পাগলের মতো আদর করতে লাগলো রাহাত। রাহাতের আদরে রুহি আরো উন্মাদ হয়ে যায়।
ভালোবাসার চাদরে ঢাকা পড়ে দুটি পবিত্র ভালোবাসার হৃদয়। রাহাত আর রুহির মতোই বেঁচে থাকুক প্রতিটি ভালোবাসা। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে।